সাব্বির রহমান জাতীয় দলের হয়ে ৪৮ ম্যাচ খেলেছেন। এই ৪৮ ম্যাচে কখনোই ৭ অথবা ৮ নম্বরে ব্যাট করেননি। সবসময় ব্যাট করেছেন ওপেনিং ৩, ৫ অথবা ৬ নম্বরে। ৭ অথবা ৮ নম্বরে কখনোই ব্যাট করেননি। কিন্তু এবারে বিপিএলে বেশিরভাগ সময় ব্যাট করতে হয়েছে ৭-এ অথবা ৮-এ। যখন নেমেছেন ততক্ষণে ম্যাচ শেষ। মানে দলের হার নিশ্চিত, খুব প্রেসারে দল রয়েছে। সেখান থেকে সাব্বির কেমন করবেন, কেমন করেছেন সেটা আমরা সবাই দেখছি। গতবার যে আসরটা গেছে সেখানে ৯ ম্যাচে ১৮৯ রান করেছিলেন, ১৬০ ছিল স্ট্রাইক রেট, গড় ছিল ৩১। কি দারুণ ব্যাট করেছিলেন। এবার এবার ব্যাট করেছেন ১০ ম্যাচে, রান করেছেন ১৩৪, স্ট্রাইক রেট ১৩৫ এবং তার গড়টাও নেমে এসেছে ২২-এ। গতবারের তুলনায় এবার অনেক খারাপ হয়েছে। ওই যে শুরু করলাম যে সাব্বির ব্যাট করছেন ৭ অথবা ৮ নম্বরে, যখন নেমেছেন ম্যাচ শেষ, চরম প্রেসারে। যদিও সেখান থেকেও ইনিংসটা বড় করার মতো স্কোপ ছিল, হয়তো আর একটু বড় করতে পারতেন, কারণ তার সর্বোচ্চ ইনিংস এবারের ১০টা ম্যাচে মাত্র ২৫। প্রথম ম্যাচ যখন খেলেছেন সেই ম্যাচে ১০ বলে করেছিলেন ২১ রান, ২টা ছক্কা হাঁকিয়ে রাজশাহীর বিপক্ষে দলকে জিতিয়েছিলেন। তখন আশা করা হচ্ছিল যে সাব্বির এবার দারুণ কিছু করবেন, কিন্তু ওই ম্যাচ জয়ের পর ঢাকার অবস্থাও খারাপ হয়ে গেল। দলের মধ্যে অনেক কিছুই হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। এরপর সাব্বিরের পারফরমেন্সটাও আস্তে আস্তে ডাউন করেছে। যেটা শুরু করলাম যে দলের অবস্থা এমন ছিল, যখন সাব্বির নেমেছে তখন ম্যাচ শেষ, ৪ উইকেটে ৩৩, ৪ উইকেটে ৬০, ৫ উইকেটে ৭২ এমন ছিল। সাব্বির উইকেটে এসে আবার খুব বেশি চেষ্টা করেননি যে নিজের রানটা বাড়িয়ে নিতে। হয়তোবা অন্য ব্যাটার হলে চেষ্টা করতেন যে টিকে থেকে ৩০ বলে ৩২, ৩৫ বলে ৪০ এমন ইনিংস খেলতে, কিন্তু সাব্বির চেষ্টা করেছেন হিট করতে, মানে টি-২০ সুলভ খেলার চেষ্টা করতে গিয়ে আউট হয়ে গেছেন। যদিও সাব্বিরের কাছে এই পারফরমেন্সটা কখনোই গ্রহণযোগ্য না। যেখানে ব্যাট করতে নামুক, আমার মনে হয় ২৫ রান সর্বোচ্চ একটা ইনিংসে, মানে একটা পুরো আসরে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যদিও সবশেষ যেই বিপিএলটা ছিল সেখানে দারুণ ইনিংস খেলেছেন। দেখুন, সাব্বির যে টি-২০ ধাঁচটা রাখতে চেয়েছেন প্রত্যেকটা ইনিংসে, তার একটা উদাহরণ আছে। সেটা হচ্ছে পুরো আসরে ছক্কা হাঁকিয়েছেন ১২টা। পুরো আসরে ১২ ছক্কা হাঁকিয়েছেন, তার মধ্যে ৪, মানে পুরো আসরে ৪ মাত্র ৩টা। কি অবাক করা বিষয়, ৪ মাত্র ৩টা এবং ছক্কা ১২টা। সাব্বির চেষ্টা করেছেন যে টি-২০ ইনিংস খেলতে। অবশ্যই সাব্বির উপর প্রেশার ছিল যে এবার ভালো করতে হবে, ভালো করলে জাতীয় দলের লাইনে আসবেন। এবং অনেক অনেক আলোচনা হয়েছে সবশেষ বিপিএলে দারুণ করার পরে, যখন নির্বাচকেরা কোনো প্রক্রিয়ায় রাখলো না, এ টিম, এইচপি অথবা কোথাও রাখা হলো না, তখন অনেক কথা হয়েছে। হ্যাঁ, ওই সময় রাখা যেত, কিন্তু পরে হঠাৎ করে জাতীয় দলের নির্বাচকেরা কিন্তু আনতে পারেননি। আমার মনে হয় এবার সাব্বিরের কাছে কোনোভাবেই এত বাজে পারফরমেন্স আমরা আশা করি না। এবং এত বাজে পারফরমেন্সের অন্যতম কারণ হচ্ছে ৭ এবং ৮ নম্বরে নামানো। হ্যাঁ, সবশেষ যেই ম্যাচটা খেলেছেন, মানে ২ ম্যাচ খেলেছেন, সেখানে আবার ৪ এবং ৫ নম্বরে খেলেছেন, সেটা কাজে লাগাতে পারেননি। যখন নেমেছেন তখন অনেক বল বাকি ছিল, কখনো ৬০ বল, কখনো ৫৮ বল বাকি ছিল। তারপরেও সাব্বির কিন্তু ইনিংসটা বড় করতে পারেননি। বেশি হিট করতে গিয়ে আউট হয়ে গেছেন, বা অনেক দ্রুত রান তুলতে গিয়ে আউট হয়ে গেছেন সাব্বির। এখন বিষয় হচ্ছে সাব্বিরকে কি এবার বিবেচনায় আনবে নির্বাচকেরা? এটা বড় একটা প্রশ্ন, কারণ আমাদের নির্বাচকেরা বা ম্যানেজমেন্ট চিন্তা করে ওই যে স্ট্যাটটা আছে কেমন করেছে সেটা দেখে, এবং সেটা যদি দেখা হয় তাহলে আফিফ থাকবে, হয়তোবা আকবর থাকবে, হয়তোবা আবারও অন্য নাম যারা হয়তো দল থেকে বাদ পড়েছেন এবং ভালো করছেন, শান্ত থাকবে, অনেক নাম আছে। সেই জায়গায় সাব্বিরকে কি বিবেচনা করা হবে? এখন প্রশ্ন আসে যে জাকেরও খারাপ করেছেন, যদি জাকেরকে ৬-৭ নম্বরে বিচার করা হয় আবারও, তাহলে কেন সাব্বিরকে না? এবার কিন্তু জাকিরও অনেক খারাপ করেছেন, অনেক খারাপ করেছেন এবং জাতীয় দলের বাইরে চলে গেছেন। সেই দিক থেকে যদি জাকিরকে আবারও প্রক্রিয়ায় রাখা হয়, তাহলে সাব্বিরকে কেন নয়, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। কারণ সাব্বির তাও ছক্কা বেশি হাঁকিয়েছেন, দারুণ করেছেন, সেটা আমরা কিন্তু আলোচনায় আনতে পারি। সাব্বিরের তো সেই এক্সপিরিয়েন্সটা আছে, তারপরেও কোনোভাবেই সাব্বিরের কাছে এই পারফরমেন্সটা গ্রহণযোগ্য কিন্তু নয়। ৯৯টা বল খেলেছেন পুরো আসরে, সেখানে ১৩৪ রান করেছেন। আমার মনে হয় সাব্বিরের কাছে আমরা ভালো কিছু আশা করতে পারতাম। হয়তোবা সাব্বির
নিজেও নিজের ব্যাটিং অর্ডার আর একটু সামনের দিকে নিয়ে আসতে পারলে, অনেকেই ব্যাট করেছেন, ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন, অনেকেই বিদেশি খেলেছে যাদের কোনো সেই রকম নাম নেই সারা ওয়ার্ল্ডে, তারা এসে ওপেন করেছেন বা 2 ডাউনে খেলেছেন, 3-4 নম্বরে খেলেছেন। সাব্বির কেন নয়? সাব্বিরকে কেন সুযোগ দেওয়া হলো না? এই জন্যই জাতীয় দলের বা বাংলাদেশের কোনো কোচ থাকলে হয়তোবা সাব্বির বোঝাতে পারতেন এবং তাকে আগে খেলানো যেত। সাব্বির সবশেষে যে প্রেস কনফারেন্স করেছেন আমাদের সাথে মিরপুর স্টেডিয়ামে, সেখানে কিন্তু তার সেই আক্ষেপটা জানিয়েছে, সরাসরি অভিযোগ করেননি কিন্তু আক্ষেপটা জানিয়েছেন। তারপরে কিন্তু সাব্বিরকে আমরা উপরের দিকে দেখেছি। আপনি যদি দেখেন যে মিঠুন, নাসির অথবা অন্য কেউ তার আগে ব্যাট করছেন, তখন আসলে বিষয়টা খুব একটা মেনে নেওয়া যায় না, তখন মেনে নেওয়া যায় না। এবং আমার মনে হয় সাব্বিরের এই জায়গাটা ডিজার্ভ করেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে নাসির তো দারুণ একটা ইনিংস খেলেছেন, ভাই নাসির দারুণ একটা ইনিংস খেলেছেন, হয়তো সামনে আরও খেলবে, কিন্তু তার থেকে বেশি টাচে কিন্তু সাব্বির ছিলেন এই মৌসুম শুরু হওয়ার আগে। খেলেছেন দেশের বাইরে, এনসিএল খেলেন, ডিপিএল খেলেন, হ্যাঁ খুব কোনো জায়গায় খুব একটা ভালো করেননি, কিন্তু টাচে ছিলেন, তাকে হয়তো আমরা আরও সামনে দেখতে পারতাম। এখানেই বড় একটা বাধা হয়ে গেছে। তবে এরপরে বলছি যে এই পারফরমেন্সটা করার কথা ছিল, সাব্বির সেটা করতে পারেননি এবং জাতীয় দলের ফেরার প্রক্রিয়াতে ঢোকার যেই যোগ্যতাটা, সেটা হয়তো বা যদি দেখা হয় স্ট্যাট অনুযায়ী, সাব্বির এখানে করতে পারেননি। এখন দেখার অপেক্ষা। তারপরেও নির্বাচকেরা বা ম্যানেজমেন্ট কি করে, অবশ্যই আপনারা জানাবেন সাব্বিরের পারফরমেন্স কেমন লাগলো এবং সাব্বিরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, আপনারা কি ভাবছেন জানাবেন। ধন্যবাদ সবাইকে।